হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমাদের আলোচনা বিদ্যাসাগর ইউনিভার্সিটির GE1। বিদ্যাসাগর ইউনিভার্সিটির GE1 যে পেপারটা হচ্ছে ইনভিটেশন টু সোশিওলজি, অর্থাৎ যে তিনটি অপশান রয়েছে ইনভিটেশন টু সোশিওলজির যে তিনটি অপশান রয়েছে সেই তিনটি অপশানের জাস্ট আমরা প্রথম পার্টটা ইনভিটেশন টু সোশিওলজির এই পেপারটার লাস্ট মিনিট সাজেশান দিচ্ছি। ওকে, যেখানে তোমাদের দেখতে হবে যে কি কি লাস্ট মিনিটে, যেহেতু পরীক্ষা আগামীকাল, তো সেক্ষেত্রে প্রত্যেকের একটা সুন্দর প্রিপারেশন আছে আশা করছি। তো লাস্ট মিনিটে কোন কোন বিষয়গুলোর উপর একটু বেশি ফোকাস করা দরকার, জাস্ট সেটা আলোচনা করবো। আর কিছু শর্ট কোশ্চেন নিয়ে এসেছি, যে শর্ট কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট বা সেই শর্ট কোশ্চেনগুলো আসার মতো। ওকে, শুরু করছি প্রথমে বড় প্রশ্ন দিয়ে। প্রথমে সিলেবাসের যে প্যাটার্ন, সেই প্যাটার্ন দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের সমাজতত্ত্বের বিষয়বস্তু ও পরিধি আলোচনা করো, এই পার্টটা কিন্তু আমাদের ভীষণ ইম্পর্টেন্ট। সমাজতাত্ত্বিক কল্পনা বলতে কি বোঝে, সোশিওলজিক্যাল ইমাজিনেশন, প্রথম চ্যাপ্টার থেকে এই দুটো এবং সমাজতত্ত্বের সঙ্গে অন্যান্য বিষয়ের যে সম্পর্ক, তার মধ্যে আমি তোমাদের বলবো নৃতত্ত্ব এবং ইতিহাস, এই দুটো কিন্তু একটু ভালো করে দেখে যেও। যেহেতু রিলেশন উইথ সোশিওলজিতে আদার সোশ্যাল সায়েন্স দেওয়া আছে, সেখানে অনেকগুলো সায়েন্স আছে, তার মধ্যে এই দুটো পার্টকে একটু বেশি ফোকাস করে যেও। সংঘ প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য, সোশ্যাল ইনস্টিটিউশন, দেখো প্রতিষ্ঠান কি আর সংঘ কি, এই দুটো জানলেই কিন্তু পার্থক্য তৈরি করা যাবে। তাহলে এখান থেকে বেসিক কনসেপশনও তৈরি হয়ে যাবে। প্রতিযোগিতা ও দ্বন্দ্বের মধ্যে পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটো কোশ্চেনই। মানে আমি খুব বেছে বেছে ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকেই দেখে লাস্ট মিনিট সাজেশনের জন্য দিলাম। এগুলোকে তোমরা একবার রিভাইজ করে যাও। সংস্কৃতি কি, সামাজিক জীবনে সংস্কৃতির ভূমিকা আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও। ওকে, তারপর চলে আসছে সামাজিকীকরণ কি। সামাজিকীকরণ প্রত্যেকেই আশা করছে এটা তৈরি করেছো, সামাজিকীকরণের মাধ্যম, এবং এই মাধ্যমের মধ্যে পরিবার একটা সামাজিকীকরণের একটা মাধ্যম হিসেবে আলোচনা করো, বা প্রাথমিক গোষ্ঠী হিসেবে পরিবারের সামাজিকীকরণের ক্ষেত্রে পরিবারের কি রোল অফ ফ্যামিলি, সামাজিকীকরণে পরিবারের যে ভূমিকা সেটাও কিন্তু দেখে রেখো। এটা কিন্তু আলাদাভাবে ঘুরিয়েও দিতে পারে, এই মাধ্যমগুলির মধ্যেই পরিবার আছে, কিন্তু পরিবারকে সিঙ্গেলভাবে আলাদাভাবে দিয়ে দিল যে একটা সামাজিকীকরণের মাধ্যম হিসেবে পরিবারকে আলোচনা করো, তো তখন কিন্তু ঘাবড়ে যাওয়ার কিছু নেই। সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য আলোচনা করো। সামাজিক পরিবর্তন কি বৈশিষ্ট্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এখান থেকে বলবো। আরেকটা যেটা আসার মতো প্রশ্ন, সেটা হচ্ছে সামাজিক পরিবর্তনে প্রযুক্তিগত উপাদানের ভূমিকা। ওকে, যে প্রযুক্তিগত উপাদান কিভাবে সামাজিক পরিবর্তন করতে সাহায্য করছে, সোশ্যাল চেঞ্জের পার্সপেক্টিভে এটা দেখতে পারো। আর সামাজিক পরিবর্তনে তো অনেক এজেন্সিস রয়েছে, এজেন্সিসগুলো একটু দেখে রাখতে হবে। তারপর হচ্ছে সামাজিক সচলতা। সামাজিক সচলতা আমরা বলতে কি বুঝি, সামাজিক সচলতার শ্রেণীবিভাগ আলোচনা করো। এই শ্রেণীবিভাগগুলো প্রত্যেকটা দেখে রাখবে, এই শ্রেণীবিভাগ থেকে কিন্তু শর্ট কোশ্চেন আসতে পারে। ওকে, সামাজিক স্তর বিন্যাস বলতে কি বুঝি, সামাজিক স্তর বিন্যাস বলতে কি বুঝি তার বৈশিষ্ট্যটা দেখে রাখতে হবে। জাত ব্যবস্থার বৈশিষ্ট্য, সামাজিক স্তর বিন্যাসেরই একটা পার্ট কাস্ট এখানে তোমাদের পড়তে হবে। কাস্ট অর্থাৎ জাত ব্যবস্থা, ক্লাস শ্রেণী ব্যবস্থা, এবং আরেকটা পার্ট পড়তে হবে যেটা হচ্ছে জেন্ডার স্ট্র্যাটিফিকেশন। তো এখানে তোমরা জাত ব্যবস্থার পার্টটা ভীষণভাবে গুরুত্ব দিয়ে দেখো। আরেকটা হচ্ছে লিঙ্গগত স্তর বিন্যাস। জেন্ডার স্ট্র্যাটিফিকেশন বলতে আমরা কি বুঝি, লিঙ্গের উপর বেস করে যে স্তরটা তৈরি হচ্ছে, একটা লেয়ার তৈরি হচ্ছে বেসিক্যালি, সেটা লিঙ্গের উপর বেস করে। এবং লাস্টলি একটা কোশ্চেন আমি প্রথমে দিকে মিস করেছিলাম, যে কারণে আমি অ্যাড করে দিলাম, যে সামাজিক প্রক্রিয়া। সামাজিক প্রক্রিয়া, দেখো প্রতিযোগিতার দ্বন্দ্বের কথা বললাম আমি, কিন্তু এখানে সামাজিক প্রক্রিয়া বলতে কি বোঝো, তার প্রত্যেকটি ধরন একটু ছোট ছোট করে কনসেপশন তৈরি করে রাখতে হবে। যেমন প্রতিযোগিতার দ্বন্দ্বের মধ্যে পার্থক্য কি, আরও দুটি সামাজিক প্রক্রিয়া আছে, যেটা হচ্ছে উপযোজন এবং আত্মীকরণ। এই দুটো পার্টও কিন্তু একটু দেখে রেখো। এই দুটো পার্টও কিন্তু এখান থেকে কিন্তু আলাদাভাবে প্রশ্ন আসতে পারে, উপযোজন বলতে কি বোঝো বা আত্মীকরণ বলতে কি বোঝো। আরেকটা পার্ট যেটা তোমরা দেখবে, যে সংস্কৃতির পার্টটা থেকে, যে সংস্কৃতির বিলম্বন বলতে আমরা কি বুঝি, সংস্কৃতির বিলম্বন, এই পার্টটা একটু তৈরি করে রেখো। সেটা শর্ট বা বড় প্রশ্ন, ছোট মাঝারি প্রশ্নে কিন্তু আসতে পারে।
এবার চলে আসছে কতগুলো শর্ট প্রশ্ন, চলো কতগুলো ছোট প্রশ্ন, জাস্ট কনসেপশন বিল্ডিং এখান থেকে এই পার্টগুলো ভীষণভাবে সাহায্য করবে। এখান থেকে কোশ্চেন, শর্ট কোশ্চেন আশা করছি তোমরা কমন পাবে। আমি ভীষণ বেছে বেছে কয়েকটা শর্ট প্রশ্ন কিন্তু আজকে আলোচনা করছি। প্রথমত 1839 সালে সমাজতত্ত্ব স্বাধীন বিষয় হিসেবে একটা প্রতিষ্ঠা লাভ করেছিল, এটা ভীষণভাবে জানা প্রয়োজন। সমাজতত্ত্বকে প্রথমে অগাস্ট কোত কি বলে সম্বোধন করেছিলেন? সোশ্যাল ফিজিক্স, পরবর্তীতে কিন্তু সোশিওলজি নাম দেন। এবং আমরা জানি অগাস্ট কোত হচ্ছেন সমাজতত্ত্বের জনক, সমাজতত্ত্বের জনক হচ্ছেন অগাস্ট কোত। কোথায় সর্বপ্রথম সমাজতত্ত্ব বিষয়টি বিস্তার লাভ করে? আমরা জানি সমাজতত্ত্ব বিষয়টি একটা বিদেশি সাবজেক্ট, এর বিস্তার লাভ করেছিল কোথায়? এর ডেভেলপমেন্টটা হয়েছিল, এর সূত্রপাত ঘটেছিল বা এর এমার্জেন্সটা কোথায় হয়েছিল? ইউরোপে হয়েছিল। যেটা আমরা জানি ইউরোপের সেই সময়কার যে ফরাসি বিপ্লব সমাজতত্ত্বের বিষয়টা বিস্তার লাভের ক্ষেত্রে বা সমাজতত্ত্বের উদ্ভবের একটা কারণ হিসেবে আমরা পড়ে থাকি। সমাজতত্ত্ব বিষয়টি কোন দুটি শব্দের সমাহারে গঠিত? কোন দুটি শব্দ? উত্তর হচ্ছে সোশিওলজি বিষয়টি সোসাইটাস অ্যান্ড লোগোস, এই দুটি শব্দের সমাহারে গঠিত। এর অর্থ সমাজ আর এর অর্থ হচ্ছে জ্ঞান বা অধ্যয়ন আমরা বলতে পারি। ওকে, নেক্সট চলে আসছে আমরা সোসাইটি আর লোগোস শব্দ দুটি কোন ভাষা থেকে এসছে? একটা হচ্ছে ল্যাটিন আর নাম্বার 2 লোগোস হচ্ছে গ্রিক ভাষা। ওকে, তারপর চলে এসছে আমরা বিশ্লেষাত্মক মতবাদের প্রবক্তা সমর্থক। বলে রাখি প্রসঙ্গত যে সমাজতত্ত্বের আলোচনার পরিধির ক্ষেত্রে দুইটি দল সমাজতাত্ত্বিক তৈরি হয়েছিল, তাই তো? দুইটি দলের সমাজতাত্ত্বিক আমরা দেখতে পেয়েছিলাম এবং তারা দুই দল সমাজতাত্ত্বিক দুইভাবে সমাজতত্ত্বের আলোচনার পরিধি ব্যাখ্যা করেছেন। তো সেখানে একটা দল হচ্ছে বিশ্লেষাত্মক বা স্পেশালিস্টিক বা ফর্মালিস্টিক আমরা বলতে পারি। মতবাদের প্রবক্তা সমর্থকরা কারা ছিল? এই দলে কারা ছিলেন? এই দলে ছিলেন জর্জ জিমেল, ভন ওয়াইজ এবং অ্যালফ্রেড ফেয়ারকান্ট এবং ম্যাক্স ওয়েবার। আর সংশ্লেষাত্মক আরেকটা দল ছিল যারা এই সংকুচিত করে এর অ্যাকচুয়ালি বিশ্লেষাত্মক মতবাদীরা সমাজতত্ত্বের আলোচনাকে খুব সংকুচিত করেছিল, সেটাকে আরেকটু ব্রড এরিয়াতে ভেবেছিলেন এই তাত্ত্বিকগণ। কারা? বিশেষ করে ইমাইল ডুরখাইম ভীষণ একজন গুরুত্বপূর্ণ তাত্ত্বিক, সংশ্লেষাত্মক তাত্ত্বিক। হ্যাঁ, অর্থাৎ একটু ছোট করে বলে রাখি, এনারা আলোচনাকে সংকীর্ণ করেছেন আর এনারা ব্রড এরিয়াতে ভেবেছেন। ওকে, ব্রডভাবে খুব বিস্তারিত আলোচনা করতে চেয়েছেন। আরেকজন হচ্ছে হবহাউস সরোকিন। কোন সমাজতত্ত্বকে বিজ্ঞান সময়ের রানী বলা হয়? কে সমাজতত্ত্বকে বিজ্ঞান সময়ের রানী বলে উল্লেখ করেছেন? সমাজতত্ত্বকে অগাস্ট কোত বলেছেন যে বিজ্ঞান সময়ের রানী। ওকে, অ্যান ইন্ট্রোডাকশনারি অ্যানালিসিস কার লেখা? একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ, ম্যাকাইভার এবং পেজ। তারপর নেক্সট পার্টে চলে আসছে হোয়াট ইজ সোশিওলজি, গ্রন্থটি কার লেখা? এটাও খুব ইম্পর্টেন্ট বেসিক একটা বুক, যেটা ইনভিটেশন সোশিওলজি পেপারটার জন্য ইম্পর্টেন্ট এবং তোমাদের সিলেবাসের শেষে দেখবে আছেও। হোয়াট ইজ সোশিওলজি, অ্যালেক্স ইনক্লেক্স। হিউম্যান সোসাইটি গ্রন্থটি কার লেখা? এই গ্রন্থটি লেখা কিংসলে ডেভিস। এগুলো প্রত্যেকটাই শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। ভ্যালু ইন সোশ্যাল থিওরি গ্রন্থটি রচয়িতা কে? গ্রন্থটি রচয়িতা হচ্ছে গানার মিডাল বলে আমি। সিস্টেম অফ পজিটিভ পলিটি এই বিখ্যাত গ্রন্থ, এবং এটাও খুব বিখ্যাত গ্রন্থ। বিখ্যাত একজন তাত্ত্বিক কে? অগাস্ট কোত, যিনি ফাদার অফ সোশিওলজি নামে পরিচিত। ওকে, তারপর চলে আসছে প্রতিষ্ঠান বলতে আমরা কি বুঝি? দেখো, প্রতিষ্ঠান ইন নর্মাল সেন্স এবং সমাজতাত্ত্বিক পার্সপেক্টিভ সম্পূর্ণ আলাদা। সমাজ জীবনে ব্যাপক পরিবর্তন বা বংশধরদের পর্যায়ক্রমিক অগ্রগতি সত্ত্বেও সমাজে কতগুলো বৈশিষ্ট্য যুগ যুগ ধরে টিকে আছে। অর্থাৎ যে বৈশিষ্ট্য আমাদের সমাজে যুগ যুগ ধরে তার অস্তিত্ব বজায় রাখতে পেরেছে, এবং এই বৈশিষ্ট্য সমাজতাত্ত্বিক দৃষ্টিতে এই সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে আমরা প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করে থাকি। সমাজতাত্ত্বিক সামনার বলছেন প্রতিষ্ঠান হলো কিছু অপরিহার্য ক্রিয়া যা একগুচ্ছ লোকাচার ও লোকনীতি দ্বারা বেষ্টিত। এই দুটো একটু দেখে রেখো, লোকাচার এবং লোকনীতি। হোয়াট ইজ? ম্যাকাইভার ও পেজের মতে প্রতিষ্ঠান হলো সেই সব প্রচলিত কর্মপদ্ধতি যার মাধ্যমে কার্যকলাপের বৈশিষ্ট্য সূচিত হয়। যেমন প্রতিষ্ঠানের যদি আমরা একটা উদাহরণ বলি, তাহলে অবশ্যই সেখানে প্রথমে আমরা রিলিজিয়নের কথা বলতে পারি। ধর্ম একটা প্রতিষ্ঠান, যে ধর্ম সমাজে ব্যাপক পরিবর্তন বা বংশধরদের পর্যায়ক্রমিক অগ্রগতি সত্ত্বেও ধর্ম কিন্তু অস্তিত্ব টিকিয়ে রাখতে পেরেছে। বা এখানে ট্র্যাডিশনাল সিস্টেম আমরা বলতে পারি, যে দীর্ঘদিন ধরে আমাদের সমাজে এমন কিছু বৈশিষ্ট্য যেটা দীর্ঘদিন ধরে টিকে আছে। সংঘ কি? সংঘ মনে রাখবে কিছু উদ্দেশ্য নিয়ে সংঘ গঠিত হয়। সংঘ হলো একটা জনসমষ্টি, মানে কিছু মানুষ এখানে
সমষ্টিগতভাবে এটা তৈরি করে এবং তাদের কিছু সাধারণ উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য এক হতে পারে বা অনেক হতে পারে। কিছু সাধারণ উদ্দেশ্য বা উদ্দেশ্য সমূহ সাধনের জন্য একত্রিত হয় এবং একমতে কিছু স্বীকৃত নিয়মকানুন অনুসারে পরিচালিত হয়ে একে অপরের সহযোগিতা করে। ওকে, ম্যাকাইভার ও পেজের মতে সংঘ হলো সমবেতভাবে এক বা একাধিক স্বার্থ সাধনের জন্য সংগঠিত গোষ্ঠী। অ্যাসোসিয়েশনের কথা আমরা অনেক পড়েছি, তাই তো? সেক্ষেত্রে মরিস জিন্সবার্গ বলছেন সংঘ হলো নির্দিষ্ট কোনো উদ্দেশ্য সাধনের জন্য পরস্পর সম্পর্কযুক্ত সমাজস্থ ব্যক্তিবর্গের একটি সংগঠন। ওকে, তাহলে সংঘ আমরা কি বলতে পারি? যেমন দেখবে অ্যাসোসিয়েশন, তো অনেক অ্যাসোসিয়েশন আমরা আমাদের চারপাশে দেখতে পারি, যেগুলো একটা নির্দিষ্ট কিছু উদ্দেশ্যের উপর বেস করেই হয়। সেই উদ্দেশ্য ফুলফিল হলে আমরা সেই সংঘ থেকে বেরিয়ে আসি, বা সংঘের সদস্য হওয়াটা কিন্তু ম্যান্ডেটরি নয়। আমরা আমাদের প্রয়োজন মতো বা আমরা যদি সেই উদ্দেশ্যের সঙ্গে আমাদের উদ্দেশ্য মেলাতে পারি কোনো একটা পার্টিকুলার অ্যাসোসিয়েশনের, তাহলে সেই উদ্দেশ্য ফুলফিল করার জন্য আমরা কোনো একটা সংঘের সদস্যপদ গ্রহণ করি। ওকে, নেক্সট, সামাজিক কার্যপ্রক্রিয়া। সামাজিক কার্যপ্রক্রিয়া, সোশ্যাল প্রসেস কোনগুলো? অর্থাৎ এমন কিছু কার্যপ্রক্রিয়া যে কার্যপ্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের সামাজিক সম্পর্কের একটা ক্রিয়া প্রতিক্রিয়া দেখতে পাই। তাহলে সামাজিক কার্যপ্রক্রিয়া হলো পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার একটি অপেক্ষাকৃত স্থায়ী রূপ। মানব সমাজ হলো আন্তঃমানবিক সম্পর্ক সমূহের একটা বিন্যাস। এই আন্তঃমানবিক, এটা স্পেলিংটা ভুল আছে, আন্তঃমানবিক সম্পর্ক প্রকাশিত ও প্রতিষ্ঠিত হয় এক ধরনের কার্যপ্রক্রিয়ার মধ্য দিয়ে। অর্থাৎ আমরা এই যে মানুষের যে সম্পর্ক, এই সম্পর্ক তো একটা কার্যপ্রক্রিয়ার মধ্য দিয়ে এস্টাবলিশড হচ্ছে। অর্থাৎ আমরা প্রতিদিনের জীবনে এই সামাজিক প্রক্রিয়া কিন্তু আমরা সামাজিক প্রক্রিয়ার সম্মুখীন হই। কোনগুলোকে বলছি দেখো, সামাজিক কার্যপ্রক্রিয়া হলো গোষ্ঠীর সদস্যদের পরস্পর সম্পর্কগুলির একত্রিত মৌলিক রূপ বা পৃথক রূপ। বা হটন বলছেন সামাজিক কার্যপ্রক্রিয়া হলো সমাজ জীবনের আচার আচরণের পৌনঃপুনিক রূপ। মানে আমরা প্রতিদিনের পরস্পরের সঙ্গে যে ক্রিয়া প্রতিক্রিয়া, যে প্রসেসগুলোর মধ্য দিয়ে করছি, সেটাই হচ্ছে সামাজিক প্রক্রিয়া। যেমন মনে করো যে সহযোগিতা একটা পার্ট, সহযোগিতা ছাড়া আমরা চলতে পারি না। আবার একই সঙ্গে দ্বন্দ্বও আছে, তাই তো? সহযোগিতা আছে, দ্বন্দ্ব আছে। আবার মনে করো যে আমাদের সোসাইটিতে কিন্তু অ্যাসিমিলেশন, উপযোজন, অ্যাসিমিলেশন যেটা আত্মীকরণ, আর অ্যাকোমোডেশন যেটা উপযোজন, সেটাও আছে। ওকে, যেমন বলি যে আমাদের এই সোশ্যাল প্রক্রিয়া দুটি ভাগে ভাগ করেছেন সমাজবিজ্ঞানীরা। একটা হচ্ছে সংযোগকারী মানে যেটা মানুষের সঙ্গে সংযোগ তৈরি করছে। আর একটা হচ্ছে বিয়োগকারী, ডিসজাংটিভ, কেমন? যেটা মানুষের দূরত্ব তৈরি করছে। কেমন? এক নম্বর যদি প্রতিযোগিতা বলি, প্রতিযোগিতা কিন্তু সংযুক্তকারী না, এটা বিযুক্তকারী। দ্বন্দ্ব যদি বলি, এটা কিন্তু সংযুক্তকারী না, এটা বিযুক্তকারী। আমরা যদি উপযোজনের কথা বলি, আত্মীকরণের কথা বলি, আমরা যদি সহযোগিতার কথা বলি, সেগুলো কিন্তু মানুষের সংযোগ করছে, সংযুক্তকারী। ওকে, আর ম্যাকাইভারও চারটি ভাগের সঙ্গে আরেকটা ভাগ যুক্ত করেছেন, যেটা হচ্ছে সহযোগিতা। এই কোঅপারেশন ওয়ার্ডটা যুক্ত করেছেন কিন্তু ম্যাকাইভার, মার্টন এবং ম্যাকাইভার। ওকে, নেক্সট চলে আসছি লোকাচার, যেটা বলছিলাম যে ফোকস কি, এটা জেনে রাখতে হবে। লোকাচার কি? লোকাচার হলো স্বতঃস্ফূর্ত কিছু ব্যবহার বিধি বা আচরণ, যেগুলো আমরা আচরণগুলো আমরা পালন করে থাকি। যেমন লোকাচারের মধ্য দিয়ে সমাজে সৃষ্ট বা স্বীকৃত বিভিন্ন প্রথা, প্রতিষ্ঠান, সামগ্রিক অর্থভাব প্রকাশ করে। যেমন সামনারের অভিমত অনুসারে লোকাচার হলো অভিজ্ঞতা সঞ্জাত বিষয়। তাহলে লোকাচার কি হচ্ছে? লোকাচার আমাদের সোসাইটিতে ভীষণভাবে আমরা বলতে পারি যে খুব একটা আচরণ বিধি, যেগুলো আমরা পালন করে থাকি আমাদের সোসাইটিতে, যেগুলো মধ্য দিয়ে বিভিন্ন প্রথা, প্রতিষ্ঠান একটা অর্থ প্রকাশ করছে, সেটাকে আমরা বলছি লোকাচার। ফোকস গ্রন্থটি কার লেখা? এর সঙ্গে খুব কানেক্টেড, সে কারণে আমি বলে দিলাম ডব্লিউ.জি. সামনার বা উইলিয়াম গ্রাহাম সামনার। ওকে, তারপর চলেছে সংস্কৃতি। সংস্কৃতি কি বৈশিষ্ট্য? এই সংস্কৃতির পাঠ থেকে তোমরা একটি প্রশ্ন পাবে কনফার্ম। সংস্কৃতি বলতে আমরা কি বুঝি? উত্তর দেখো যে মানুষ শুধুমাত্র একটি সামাজিক জীব নয়, সাংস্কৃতিক জীবও বটে। সংস্কৃতি ছাড়া মানুষের অস্তিত্ব এক প্রকার অপরিণত। সংস্কৃতি মানুষকে একটা প্রাণী থেকে যথার্থ জীবে পরিণত করে। তাহলে একটা প্রাণী থেকে যথার্থ জীব, এবং সংস্কৃতি ব্যক্তিকে মানুষে পরিণত করেছে। এই যে মানুষ যখন আমরা বলছি, এই মানুষ আর অন্যান্য প্রাণীর মধ্যে একটা পার্থক্য কি? মানুষের একটা কালচার আছে, সংস্কৃতি আছে, এটাই অন্যান্য প্রাণীর থেকে তাকে আলাদা করে তুলেছে, তাই তো? ম্যাকাইভারের মতে আমরা যা অথবা আমাদের যা আছে তাই সংস্কৃতি। এখানে তোমরা
অন্যান্য তাত্ত্বিকদের সংজ্ঞাও কিন্তু কানেক্ট করতে পারো। সংস্কৃতির বৈশিষ্ট্য কি? তার মানে সংস্কৃতি তো জন্মগত নয়, এটা আমরা যা বুঝেই গেলাম, তাই তো? বা আমরা অলরেডি জানি সংস্কৃতি জন্মগত নয়। এটি কি? এটা শিক্ষার মাধ্যমে কিন্তু আমাদেরকে রপ্ত করতে হয়, একটা শিক্ষার মাধ্যমে একটা প্রাপ্ত বিষয়, অর্থাৎ এটা লার্ন করতে হয় আমাদেরকে। জন্ম থেকে কেউ সংস্কৃতিবান নয়, সমাজের মধ্য থেকেই মানুষ তো সংস্কৃতিকে আয়ত্ত করে। অর্থাৎ এখানে সামাজিকীকরণ একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। হ্যাঁ, সামাজিকীকরণ, এই সামাজিকীকরণ যে সোসাইটিতে রয়েছে, যে কালচারে রয়েছে, সেই কালচারের উপর বেস করেই তার সামাজিকীকরণ হয়। যে কারণে সংস্কৃতিকে বলা হয় লার্নড ওয়েজ অফ বিহেভিয়ার। ওকে, সংস্কৃতি শিখতে হয়, এটা জন্মগত নয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি নমস্কার করা বা প্রতি নমস্কার জানানো, কারোর প্রতি নমস্কার জানানো, এটা স্পেলিংটা ভুল আছে, এটাও তাই। কারোর প্রতি নমস্কার জানানো এটা তো সহজাত নয়, এটা আমাদেরকে শেখানো হয়, এটা আমাদেরকে শেখানো হয়, আমরা শিক্ষার মাধ্যমে সেটাকে রপ্ত করি। ওকে, নাম্বার 2, সংস্কৃতি বিষয়টি সামাজিক, কোনো ব্যক্তিগত বিষয় তো নয়, সোসাইটির মধ্য থেকেই তো এটা আমরা শিখি। দ্যাটস ওয়াই ইট ইজ সোশ্যাল, ইট ইজ নট ভেরি পার্সোনাল আর ইন্ডিভিজুয়াল ফেনোমেনা, এটা হচ্ছে সোশ্যাল, সামাজিক সম্পর্কের পরিপ্রেক্ষিতেই কিন্তু এর উদ্ভব হয়। কোনো মানুষ একাকী অন্যের সাথে সম্পর্কহীনভাবে সংস্কৃতি অর্জন করতে পারে না, পারে কি? একটা মানুষ কখনোই একাকী সংস্কৃতি অর্জন করতে পারে না, সামাজিক পরিবেশের মধ্যেই সংস্কৃতির মধ্যে তার মানবিক বৈশিষ্ট্য ফুটিয়ে তোলা হয়। তাই ম্যান বিকাম ম্যান অনলি অ্যামং মেন, অর্থাৎ সোসাইটির একটা বিষয়ের কালচার হচ্ছে একটা সামাজিক বিষয়, একটা সোসাইটিতে ব্যক্তির কাছে খুব গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট হচ্ছে কালচার। ক্লিয়ার? এইবার আসছে আমরা লাস্ট পার্টে কি দেখবো? দেখো, সামাজিক পরিবর্তন কাকে বলে? ভীষণ ইম্পর্টেন্ট এই দুটো পার্টই, সামাজিক পরিবর্তন, সামাজিক সচলতা। সামাজিক পরিবর্তন বলতে সমাজ কাঠামোর পরিবর্তনকে বোঝায়। দেখো, আমাদের সোসাইটিতে একটা স্ট্রাকচার আছে, যেটাকে আমরা বাংলায় কি বলছি? কাঠামো। এই যে কাঠামো আমাদের সময়ের সঙ্গে সঙ্গে এটা কি পরিবর্তন হচ্ছে, এবং এই পরিবর্তনের জন্য অনেক কিছু রয়েছে, অনেক নির্ধারক রয়েছে যেগুলো আমাদের সমাজের পরিবর্তন ঘটাচ্ছে। যেমন টেকনোলজি, একটা বললাম যে টেকনোলজির পার্টটা দেখে রাখবে, যে টেকনোলজি কিভাবে সমাজ পরিবর্তন ঘটাচ্ছে। অর্থাৎ সামাজিক কাঠামোই সমাজের আকার, এর অংশের গঠনের বা ভারসাম্যের বা সংগঠন বা বিন্যাসের পরিবর্তন বা পরিবর্তনকে সামাজিক পরিবর্তন বলে। ওকে, তাহলে সমাজ অ্যাকচুয়ালি কি? সমাজ কাঠামোই সমাজের আকার, সমাজের অংশ, সমাজের ভারসাম্য, সংগঠন, বিন্যাস এবং আলটিমেটলি মনে রাখবে সামাজিক সম্পর্ক। সামাজিক পরিবর্তন মানে কিন্তু সামাজিক সম্পর্কের ক্ষেত্রেও একটা বৃহৎ পরিবর্তন আসা। কিংসলে ডেভিস বলেছেন, পরিবর্তন কথাটি কেবলমাত্র সামাজিক কাঠামো অর্থাৎ এর গঠন ও কার্যাবলীর পরিবর্তনকেই বোঝায়, এবং এই গঠন আর কার্যাবলীর মধ্যে অবশ্যই কিন্তু সামাজিক সম্পর্ক থাকবে। তাহলে আমরা এক কথায় বলতে পারি সামাজিক পরিবর্তন হচ্ছে সমাজ কাঠামোর পরিবর্তন বা সামাজিক সম্পর্কের পরিবর্তন। ওকে, সামাজিক সচলতা, লাস্ট অ্যান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং তোমাদের বলেও রাখলাম সামাজিক সচলতার যে শ্রেণী বিভাগ সেগুলো কিন্তু দেখে রাখতে হবে, সেখান থেকে পাবে তোমরা ঊর্ধ্বমুখী সচলতা, নিম্নমুখী সচলতা। ওকে, অ্যান্থনি গিডিন্সের মতে ব্যক্তি বা গোষ্ঠীর আর্থসামাজিক অবস্থানে গমনাগমনকে, আর্থসামাজিক অবস্থান সেটা যে পরিবর্তন, এই পরিবর্তনকেই বলা হয় সামাজিক সচলতা। সমাজতত্ত্বের অধ্যয়নে সামাজিক সচলতা বলতে কি বলা হয়? নির্দিষ্ট সামাজিক কাঠামোর মধ্যেই একটি সামাজিক স্তর অবস্থা থেকে অন্য একটা সামাজিক স্তরে উপনীত হওয়া। অর্থাৎ সমাজ কাঠামোই একটা ব্যক্তির যে অবস্থান, মর্যাদাগত অবস্থান বলতে পারো, এবং সেটা সম্পূর্ণ অর্থের উপর ডিপেন্ড করছে। আজকে মনে করো যে একটা ব্যক্তির সামাজিক সচলতা ঘটেছে কখন বলবো? যখন দেখবো একজন চাষির ছেলে মর্যাদা কম, সেই কম মর্যাদা যুক্ত থেকে সে যখন একজন ডক্টর হচ্ছে, তখন তাকে আমরা কি বলবো? যে তাদের সামাজিক সচলতা ঘটলো, আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটলো, সমাজ কাঠামোয় তাদের যে অবস্থান ছিল সেই অবস্থানের পরিবর্তন ঘটলো। আর এটা চাষির ছেলে যখন একজন ফার্মারের স্ট্যাটাস থেকে একজন ডক্টর বা টিচার পদ অবলম্বন করছে, তখন এটা ঊর্ধ্বমুখী। আবার একই সঙ্গে একজন ডক্টর বা টিচারের পরবর্তী জেনারেশন যদি সি গ্রুপ বা আমরা যদি বলি যে কোনো কম মর্যাদাযুক্ত কাজের সঙ্গে যুক্ত হয়, তখন সেটাকে আমরা বলবো নিম্ন সামাজিক সচলতা। ওকে,
তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের একটা আলোচনা ওভারঅল ছোট করে। আমি লাস্ট মিনিটে একটা সাজেশন দিলাম, আমি জানি না এটা কতটা হেল্পফুল হবে, খুব প্রচণ্ড দেরি হয়ে গেল, কারণ একই সঙ্গে প্রত্যেকটা সেমিস্টার প্রত্যেকটা ইউনিভার্সিটির পরীক্ষা, তো স্বাভাবিকভাবে ভীষণ একটা বিজি শিডিউলের মধ্য দিয়ে আমি ছিলাম। তো আমি এক্সট্রিমলি সরি, তোমাদের অনেকটা দেরি করলাম, কিন্তু আমি আশা করছি এটুকু যতটুকু আমি দিলাম তোমাদের ভীষণ হেল্পফুল হবে। ওকে, চলো। আর নেক্সট টাইম অবশ্যই আমাকে আগে থেকে ডিস্টার্ব করবে, আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে, আমি আগে থেকেই তোমাদের সমস্ত পেপারের সাজেশান এবং যতটা পারবো যেগুলো ফ্রি নোটস থাকে সেগুলো আমি দেওয়ার চেষ্টা করব। আর এই পিডিএফটার জন্য তোমরা প্লিজ আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো, আমি হোয়াটসঅ্যাপে তোমাদের দিয়ে দেবো। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।